নমস্কার, আমি ডক্টর কনিষ্ক সরকার। সবার জন্য এই শীতকালের সূর্য ওঠার আগে শুভেচ্ছা এবং অভিনন্দন। একটি বিশেষ টপিক নিয়ে না বললে নয়। আমাদের সবার পশ্চিমবঙ্গের আনাচে কানাচে আমরা যারা বাংলা ভাষায় কথা বলি এবং সারা ভারতবর্ষ জোড়া যদি একজন সত্যিকারের নেতাজি হতে থাকেন, নেতাজি বলে পরিচিত হন, তিনি আর কেউ নন, তিনি নেতাজি সুভাষচন্দ্র বোস। তার জন্মদিন গেল 1897 সালের 23শে জানুয়ারি জন্মগ্রহণ করেছিলেন। আমি আমার কিছু ব্যক্তিগত তথ্য এবং অনুভূতি আপনাদের সাথে শেয়ার করে নেব। যদি ভালো লাগে ভালো বলবেন, যদি খারাপ লাগে সেটাও বলবেন, সমালোচনাও করবেন। আমাদের দেশ বহুত্ববাদের দেশ। যতদিন এই ভারতবর্ষ এরকম সনাতন মেজরিটি থাকবে ততদিন বহুত্ববাদ থাকবে। আমি যা বলবো তার একদম বিপ্রতীপে আর একজন তার বলার অধিকার আছে এবং আমি তার অধিকার মেনে নিই এবং পাবলিক ফোরামে তিনি বলতে পারেন। এবার সুভাষচন্দ্র সম্পর্কে আমি খুব সহজে 5-6 মিনিটে যেটা আরতি প্রকাশ করছি বলবার জন্য সেটুকুনি একটু শেষ করে নেব। যদি কোথাও ভুল বলে থাকি নিজ গুণে একটু ক্ষমা করে নেবেন। আমি ওইসব নিয়ে কোনো কথা বলবো না। যেটা আমি মনে করি যে আমাদের সবার জানা দরকার, এবং আমি এখন এমন একটা বয়সে পৌঁছেছি যে আমরা আর খুব বেশি দিন 20 বছর খুব বেশি হলে টানতে পারবো, তারপর আর আমাদের এক্সপায়ারি পিরিয়ড এসে যাবে। তার আগে যা জানছি, যা দেখছি, একটু অন রেকর্ড রেখে যাই। দেখুন, আমরা যখন ছোট ছিলাম তখন ওনার লেখা একটা বই আমাদের হাতে হাতে ফিরত, প্রত্যেকটা লাইব্রেরিতে থাকতো। সেই বইটা অদ্ভুত, মানে ওনার লেখা কিছু চিঠি, সেই চিঠিগুলো একসাথে করে বই হয়েছিল তরুণের স্বপ্ন বলে। এখন খুব প্রচলন কমে গেছে। এই ব্যাপারে একটু অনুরোধ আছে, এই যে সমস্ত মানে স্টেট গভর্নমেন্ট, সেন্ট্রাল গভর্নমেন্ট সবার কাছে এটা ক্লাস 5-এ ক্লাস 6-এ তরুণের স্বপ্ন একদম পাঠ্য করা উচিত। ছোট্ট একটা উদাহরণ দিই। যে ছেলেটা প্রেসিডেন্সি কলেজে ভারতবর্ষ নিয়ে একটু খারাপ কথা বলার জন্য, একটু উল্টোপাল্টা কথা বলার জন্য প্রফেসর ওটেনকে কিছু একটা করেছিলেন, আমি আর বলতে চাই না, যার ফলে তাকে রাস্টিকেট হতে হয়েছিল। সেই নেতাজি সুভাষ স্কটিশ চার্চ কলেজ থেকে পাশ করলেন এবং তখনকার দিনে ভারতবর্ষের সব থেকে প্রেস্টিজিয়াস, সব থেকে শক্ত পরীক্ষা, এবং এখনও আছে, সেটা হচ্ছে ইন্ডিয়ান সিভিল সার্ভিস পরীক্ষায় কোয়ালিফাই করলেন এবং লন্ডনে ট্রেনিংয়ের জন্য গেলেন। এবং ওই ট্রেনিদের ব্রিটিশ গভর্নমেন্ট তখনকার আউট অফ পকেট এক্সপেন্স, মানে এই হাত খরচ আর কি, তখনকার দিনে 1000 টাকা দিত। মনে রাখবেন সেই সময় সোনার ভরি অ্যারাউন্ড 50 to 70 রুপিস, আর 1000 টাকা দিত। তো সুভাষ যখন দেখলেন যে এই রাস্তা ওনার নয়, উনি হেলায় প্রত্যাখ্যান করেছিলেন এবং সেই জন্য একটা চিঠি লিখেছিলেন। দয়া করে আপনারা একটু পড়বেন, গুগলে আছে, এবং চিঠির শেষে লেখা আছে,
আমি এখনো পর্যন্ত ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে এইটুকুনি টাকা পেয়েছি। আমি যেদিন রেজিগনেশন দেবো, আমার রেজিগনেশন লেটার অ্যাকসেপ্টেড হবে, আমি ওই টাকাটুকু সঙ্গে রেখেছি, ওটাও ব্রিটিশ গভর্নমেন্টকে ফেরত দেবো। এই রকম একটা ক্যারেক্টারের আমাদের বলতে গর্ব হয়। একজন ভারতীয় যুবক, তিনি যখন ভারতবর্ষকে এগিয়ে নেওয়ার জন্য তার সর্বস্ব ত্যাগ করছেন, তখন ভারতবর্ষের রাজনীতিতে কি ঘটনা ঘটছে? অনেক কিছু ঘটছে। আমি একটা দুটো একটু উদাহরণ দেবো, লোক চিনতে সুবিধা হয়। এরকম হতে পারে যে আমি খুব বায়াসড, তো যারা আমি ভুল বলছি মনে করবেন, একটু দয়া করে নিজ গুণে প্রথমে ক্ষমা এবং তারপর তার বিরোধিতা করে তার উল্টো দিকের যুক্তিটা একটু পেশ করবেন, বুঝবো যে আমি ভুল। 30-এর দশকের শেষের দিকে, মোস্ট প্রবলি 1939, মধ্যপ্রদেশের ত্রিপুরী বলে একটা জায়গা আছে, এটা ত্রিপুরা নয়, সেই ত্রিপুরীতে কংগ্রেস পার্টির সম্মেলন হলো কে প্রেসিডেন্ট হবে সে নির্বাচন করবার জন্য। এবং সেই প্রেসিডেন্ট নির্বাচনে আমাদের মোহনদাস করমচাঁদ গান্ধী একটি ক্যান্ডিডেট দিলেন, পট্টাভি সীতারামাইয়া। আর বাকি সব কংগ্রেসের লোকেরা বললো ওইসব চলবে না, সুভাষ তোমাকে দাঁড়াতে হবে, সুভাষ তোমাকে দাঁড়াবে, আমরা সবাই মিলে তোমায় ভোট দেবো। সুভাষ দাঁড়ালেন, এবং যেটা ওয়াজ মাচ আনথিঙ্কেবল, মানে ভাবা যায় না সেই সময়ের জন্য, কারণ সেই সময় মহাত্মা গান্ধী, বা যাকে মহাত্মা গান্ধী বলা হতো, মোহনদাস করমচাঁদ গান্ধী, এমন একজন ব্যক্তিত্ব ছিলেন, এবং তাকে এমনভাবে ফোলানো হচ্ছিল সে নানা রকমভাবে, যে তার বিরুদ্ধে, তার ক্যান্ডিডেটের বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ জিতবে কংগ্রেসের মধ্যে, এটা ভাবা প্রায় অসম্ভব ছিল। সুভাষ সেটা করে দেখালেন, এবং সে এরকম জেতা নয় যে এটা খুব থিন মেজরিটি, উনি 200 ভোটে জিতেছিলেন। এবং এই জেতা ওনার কাল হলো, নেতাজি সুভাষচন্দ্র বোসের কাল হলো। বেঁকে বসলেন গান্ধীজি, নানা রকম, কি বলবো, এগুলো তো একজন, তিনিও নিশ্চয়ই অনেক বড় মাপের মানুষ নিশ্চয়ই ছিলেন, জানি না কিরম ছিলেন, কিন্তু তিনি এত নিচে নামতে পারেন তো আমি ভাবতেই পারি না। যে ক্যান্ডিডেট সবাই মিলে ভোটে দাঁড় করে জেতালো, কংগ্রেসের ক্যান্ডিডেট, কংগ্রেসের প্রেসিডেন্ট হলেন, সেখানে মোহনদাস করমচাঁদ গান্ধী বললেন যে আমি একে চাই না, আমার ক্যান্ডিডেট হচ্ছে পট্টভি সীতারামাইয়া, তাকে জয়ী করতে হবে, নাহলে আমি নেই, নাহলে আমি কি ভুখ হরতাল করবো, নানা রকম এদিক ওদিক, মানে যাকে বলে যে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা। সুভাষ দেখলেন যে এখানে টেকা যাবে না, বাধ্য হয়ে সুভাষচন্দ্র কংগ্রেস ছাড়লেন, ফরওয়ার্ড ব্লক বলে অন্য একটা পার্টি করলেন। আমি সেই ঘটনায় পরে যাব, আমি একটু সামনে এগিয়ে যাচ্ছি। দেখুন, সুভাষচন্দ্র চিরকাল, আপনি ওনার যদি মোডাস অপারেন্ডি দেখেন, চিরকাল বিশ্বাস করতেন যে হাত জোর করে এরকম করে অনেকগুলো অ্যাপ্লিকেশন লিখে, যার জন্য আর কি কংগ্রেস সৃষ্টি হয়েছিল। কংগ্রেসের সৃষ্টি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সৃষ্টি হয়েছিল ওই অ্যাপ্লিকেশন করার জন্য, যে আমাদের এই দাবি দেওয়া। সৃষ্টি করেছিলেন আরেকজন ইংরেজ, তার নাম অ্যালেন অক্টেভিয়াস হিউম, এবং তারপরে যারা যারা চালিয়েছেন তারা সবাই ব্রাউন সাহেব টাইপ আর কি। তো তারা কোনো মতে এটা তাদের মাথায় আসেইনি যে ভারতবর্ষ ইংরেজদের ছাড়া চালানো যাবে। কংগ্রেস এরম একটা পার্টি। আর উল্টো দিকে সুভাষ মাথায় প্রথম থেকে ভাবছে যে ভারতবর্ষকে কি করে ব্রিটিশ শাসন মুক্ত করব, এবং সেটা হবে আসল স্বাধীনতা, যেটাকে একটু পেঁচালো করে কংগ্রেস পূর্ণ স্বরাজ বলে। ওই নেতাজি সুভাষচন্দ্র বোসের যে স্বাধীনতা,
আর কংগ্রেসের যে পূর্ণ স্বরাজ, ওর মধ্যেও আবার একটু ভেজাল আছে, সে ভেজাল পরে হবে। তো যদি আমরা আরেকটু এগিয়ে, একটু কম সময় তো মূল ব্যাপারটা বলার জন্য আর কি আমি একটু এগিয়ে গেলাম, লাফিয়ে গেলাম, যে তাহলে স্বাধীনতাটা আসলো কি করে? আমরা কি বইতে এরম পড়েছি যে এর জন্য সবার অত্যন্ত অবদান ছিল? কার কার অবদান ছিল? যা মোহনদাস করমচাঁদ গান্ধীর সেই অসহযোগ আন্দোলন, নেতাজি সুভাষচন্দ্র বোসের সশস্ত্র আন্দোলন, তারপর তারপর নানা রকম সে এদিক ওদিক করে পুরো একটা সোজা ব্যাপারকে গোলাবার জন্য যা যা করে, তার মধ্যে ভূদানও এনে ফেলেছে। দেখুন, আমি ইতিহাসের ছাত্র নই, আমি একজন চিকিৎসক। আমার যা বক্তব্য সরাসরি বলছি, ভুল বললে আমি কোথায় ভুল বললাম একটু দেখাবেন। তো হলো কি, সুভাষ যখন আলটিমেটলি একঘরে হয়ে গেলেন, আর কংগ্রেসে নেই, কংগ্রেসে না থাকার ফলে উনি সেই প্ল্যাটফর্মটা আর পাচ্ছেন না। তো কংগ্রেসে নেই বলে প্ল্যাটফর্ম পাচ্ছেন না, যে ফরওয়ার্ড ব্লক করেছেন, তো তার তো একদম ন্যাসেন্ট স্টেজ, মানে একদম শিশু অবস্থা। একটা ভারতবর্ষে কোনো একটা রাজনৈতিক আন্দোলন করতে গেলে তো একটা প্ল্যাটফর্ম দরকার, তো তাহলে তো ফরওয়ার্ড ব্লককে বাড়াতে হয়। তো উনি হন্য হয়ে খুঁজছেন কীরকম একটা পার্টনার পাওয়া যায় যার সাথে যোগ করে আমি ফরওয়ার্ড ব্লকটাকে আরও এমন জায়গায় পৌঁছতে পারি যে লোকে আমার কথা শুনবে এবং আমি একটা কংগ্রেসের বিকল্প হতে পারি। কিন্তু সেই চেষ্টা করে বারবার ফেলিওর হচ্ছিল, কারণ সুভাষচন্দ্র যতটা দেশপ্রেমী ছিলেন, যতটা জ্ঞানী গুণী পণ্ডিত ছিলেন, ততটা ওই গান্ধীর মতো, এটা আমার বলতে খারাপ লাগে, ওরকম বিচ্ছিরি রকম পলিটিক্স করতে শেখেননি। বিচ্ছিরি রকম পলিটিক্সই বলবো, আপনি উদাহরণ পেলে অনেক কিছু বলবো। তো সুভাষ ওই জায়গাতে একটু ফেলিউরই হচ্ছিলেন। তো শেষে হলো কি, হিন্দু মহাসভার কথাটা শুনে ওই লেফটিস্টরা বা অন্যরা হঠাৎ মানে ক্যাঁক করে, ওদের একটা রিয়াকশান হয় কিরকম একটা, একটু ঠান্ডা মাথায় শুনবেন। তো সাভারকারের সাথে, আমি তো বীর সাভারকার বলি, তো সাভারকারের সাথে নেতাজি সুভাষের মিটিংয়ে সাভারকার সাজেস্ট করেন যে ভারতবর্ষের বাইরে থেকে তখন আর কি বিশ্বের যা পরিস্থিতি, তাতে ইংল্যান্ডকে, বা ইংল্যান্ড তখন সবথেকে পরাক্রমশালী ক্ষমতা, ভারতবর্ষের শাসক, তো সেই ইংল্যান্ডকে দুর্বল করার রাস্তা হলো ইংল্যান্ডের শত্রুদের সাথে একটা অ্যালায়েন্স তৈরি করা। এবং সেই ব্যাপারে উনি একটা রাস্তাও তৈরি করে দিয়েছিলেন। উনি বলতে সাভারকার রাসবিহারী বোসের সাথে একটা লিয়াজো করে, যাতে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি সুভাষের হাতে আসে এবং সুভাষ সেটাকে নিজের মতো করে ইংরেজদের বিরুদ্ধে ভারতবর্ষের স্বাধীনতার জন্য কাজে লাগাতে পারে, সেরকম একটা পরিস্থিতি যাতে হয় সেই ব্যাপারে অনুঘটকের কাজ করেছিলেন। দয়া করে আপনারা মনে করবেন না যে আমি ওই নেতাজি সুভাষ বোসকে কোনোভাবে একজন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের ক্যাডার বলে মানে অভিহিত করে দিলাম, বা তার একটা সহযোগী বলে অভিহিত করে দিলাম। আমি কিন্তু তা করিনি, আমি হিস্টোরিক্যাল ফ্যাক্টটা বলছি। এবার আপনারা তার থেকে যা কনক্লুশন করার করবেন। ঘটনা ঘটল কি, যে যখন উনি জাপানে গেছেন, যখন উনি জার্মানিতে গেছেন, অর্থাৎ ইংল্যান্ডের যে বিরুদ্ধ শক্তি সেগুলোকে একত্রিত করার চেষ্টা করছেন, সেই সময় একটা অদ্ভুত ঘটনা আমরা দেখলাম। সেটা হচ্ছে, এটা অদ্ভুত শুধু নয়, এটা এখনো চলে আসছে।
সেটা হলো কমিউনিস্টদের ভূমিকা। এত খারাপ, এত মানে নিন্দার যোগ্য, এবং তার থেকে এত শিক্ষণীয়। সুভাষের প্রত্যেকটা মুভকে আটকে দেওয়ার জন্য, সুভাষ যাতে ভারতবর্ষ স্বাধীন না করতে পারে, ইংরেজের বিরুদ্ধে কোনো রকম আন্দোলন না করতে পারে, তার জন্য যদি কেউ আমাকে জিজ্ঞাসা করে সব থেকে বেশি সাহায্য ইংরেজদের কে করেছে, আমার উত্তরটা হলো দি দেন কমিউনিস্ট পার্টি। কমিউনিস্ট পার্টি করেছে সব থেকে বেশি ভারতবর্ষের বিরোধিতা, এবং ইংরেজের চামচাগিরি করেছে কমিউনিস্ট পার্টি। কমিউনিস্ট পার্টির যে কাগজ, তাতে আমি আপনাকে পরে দেখাবো, একটা ভিডিও দেখাবো। সুভাষচন্দ্র বোসকে জাপানের জেনারেল তোজোর কুকুর হিসেবে দেখিয়েছে। সুভাষ বোস সম্পর্কে এত খারাপ মিথ্যে কথা নেই যেগুলো সব বলেছে। তার ক্যারেক্টার অ্যাসাসিনেট করেছে। শুধু তাই নয়, মানে আপনারা হয়তো এইসব জানেন কি না জানি না, যারা পুরনো লোক, যারা আগে কমিউনিস্ট পার্টি করতেন, এখন কমিউনিস্ট কীরকম বুঝে ত্যাগ করে দিয়েছেন, তারা জানেন যে যারা স্বাধীনতা সংগ্রামে সুভাষকে ভেতর থেকে সাহায্য করছে, মানে ইন্ডিয়ার ভেতর থেকে সাহায্য করছে সুভাষকে, তাদেরকে ইংরেজের পুলিশের কাছে ধরিয়ে দেবার জন্য এই কমিউনিস্ট পার্টির লোকেরা, হিন্দিতে মুখবীর বলে একটা কথা আছে, বাংলা কি হবে, মানে গুপ্তচরের কাজ করেছিল আর কি। প্রত্যেকটা প্রমাণ আছে, কিন্তু যদি কেউ বিরোধিতা করেন, আমি প্রত্যেকটা প্রমাণ কিন্তু এই ফেসবুকে হাজির করব। কিন্তু মূল যে বক্তব্য, ওই রকম সব দিক দিয়ে ট্যালেন্টেড, মানে বাঙালির কাছে ওরকম ছেলে কটা ঘরে কজন আছে আমি জানি না। পড়াশোনায় যতটা ভালো, দেখতে ততটা সুন্দর, কথাবার্তা বলেন ততটা ভালো, আমাদের ভারতবর্ষের কালচার বোঝেন, আমি তো বলবো গান্ধীর থেকে বেশি। এটা এটা এ হতে পারে, কন্ট্রোভার্সিয়াল হতে পারে। যদি কেউ বলেন যে গান্ধী বেশি বুঝতেন, ঠিক আছে, আমি ওটা মেনে নেব। তো এইরকম একটি ছেলে, এবং যার জীবনটাই শুধু দেশের জন্য ত্যাগ ত্যাগ ত্যাগ। এবার আপনি ভাবুন যে সে যখন দেশের একটা অংশ কিন্তু দখল করে নিল, যুদ্ধে জিতল, ভারতবর্ষের একটা অংশকে স্বাধীন করলো, এবং সেই স্বাধীন ভারতবর্ষে স্বাধীন ভারত সরকারের পতাকা ওড়ালো। বিশ্বের অনেকগুলো দেশ সেই স্বাধীন ভারতবর্ষকে স্বীকৃতি দিল। সেটা যদি হয়ে থাকে, কিভাবে হয়েছে সব জানবেন, তাহলে স্বাধীন ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে নেতাজি সুভাষচন্দ্র বোসের নাম আমরা করব না? ইতিহাসে পড়াবো না? ভুল ইতিহাস কেন পড়ছি? একবার একটু ভেবে দেখবেন। আর শেষ কথা, একটা ছোট্ট প্রশ্ন কারুর মাথায় আসে না? আপনাদের অ্যাকিউজ করছি না, না আসাটাই স্বাভাবিক। চারধারে এই তো বইমেলা, এবার বইমেলা যাবেন মাথা বইমেলা নিয়ে, তার আগে কোথাকার নানা রকম গান, তারপর তো আমাদের বিভিন্ন বিভিন্ন ক্লাবে এখন কী বলবো, ইন্টারন্যাশনাল ইভিনিং, ও তা কত রকম সেলিব্রেশন, যাতে কিছুতেই আপনি মাথা ঠান্ডা করে চিন্তা না করতে পারেন। তো চিন্তাটা একটু ঢুকিয়ে দিই মাথায়। যখন ভারতবর্ষ ব্রিটিশরা শাসন করতো মশাই, যদি প্রশ্ন করেন তখন ভারতের লোক সংখ্যা কত ছিল, ভারতীয় আর কি, কত ছিল মনে আছে সেই গান? 33 কোটি মোরা নহি কবু ক্ষীণ, হতে পারি নীন তবু নহি মোরা দিন। তাহলে 33 কোটি ধরে নিচ্ছি ডিএল রায়ের গানে। অর্থাৎ যখন 33 কোটি ভারতের লোক সংখ্যা, তখন হাইয়েস্ট নাম্বার অফ ব্রিটিশ পিপল যারা ইন্ডিয়াতে থেকেছে, তাদের সংখ্যা কত ছিল জানেন? অনলি 30,000। কখনো ভেবে দেখেছেন
30,000 লোক নিয়ে 33 কোটি লোককে শাসন করে গেল। কি ছিল ওদের মধ্যে? আমাদের মধ্যে কি ছিল না? পৃথিবীতে কোনো জায়গা হয়েছে 30,000 লোক 33 কোটি লোককে শাসন করছে? হাসি পায় না ভাবতে? এত বছর শাসন করে গেল, কি করে গেল সেটা পরের দিন জানবেন। যেটা কথা, এই যে শোনা যায় না যে সবাই মিলে ভারতবর্ষ স্বাধীন করেছে, গান্ধীর অসহযোগ আন্দোলন মানে ভারতবর্ষ স্বাধীন করেছে, কোথাকার কোন তেভাগা আন্দোলন, কোথাকার কোন আরো কি ভুদান টুদান, এসব নানা রকম আন্দোলন। জেনে নিন ব্রিটিশ জেনারেলদের কাছ থেকে, ভাইসরয়ের কাছ থেকে, তারা বলে গেছে আমরা স্বাধীনতা তোমাদের দিয়েছি, এদেশ ছেড়ে চলে যাচ্ছি একমাত্র একটা কারণে, কারণটা সুভাষচন্দ্র বোসের কারণে। কারণ ওই প্রথম যে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি, ব্রিটিশ ইন্ডিয়ান নেভি, তাদের মধ্যে এমন কিছু করে দিয়েছিল যার ফলে সেখানে বিদ্রোহ হয়ে গেছিল, ভারতীয় নৌ বিদ্রোহ হয়েছিল, আর্মির মধ্যে বিদ্রোহ দেখা যাচ্ছিল। এই রকম সৈনিক নিয়ে দেশ শাসন করা যায় না। সেই জন্য আজকে আমরা স্বাধীনতা পেয়েছি নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্য। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্য। এটা যেন আমাদের যে পাঠ্যপুস্তক তার মধ্যে ইনকর্পোরেট করা হয়। আমি অনেক সময় নিয়ে নিয়েছি, কয়েকটা ব্যাপারে আরও কিছু বলার আছে, একটু পরে ভোর হয়ে যাবে, সময় থাকবে না। আমার সময় পেয়েছি বলে এই ভিডিওটা করলাম। এর সাথে আমি নেতাজি সুভাষের আমার অতি প্রিয়, আমি জানি নেতাজি সুভাষ আমার যতটা প্রিয় আপনার তার থেকেও বেশি প্রিয় আপনার কাছে, কারণ নানা রকম আছে। তো প্রিয়তম মানুষটির জন্য আর একবার নমস্কার, প্রণাম। আমি ওনার ভিডিও আপলোড করব, আমার সাথে শুনবেন।